আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া, টাইগার একাদশে জাকের আলীর পরিবর্তে শেখ মেহেদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাচ্ছেন আজ। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পাশাপাশি কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু, 417 হাজি নিয়ে ঢাকায় বিমানের প্রথম উড়োজাহাজ। এবং ভূমি ও গৃহহীনদের আশ্রয় প্রকল্পে প্রান্তিক মানুষের জীবনচিত্র বদল, প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে দেখছেন উন্নত জীবনের স্বপ্ন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। টি-20 বিশ্বকাপের বিগ ম্যাচে রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের গ্রস আইলেটে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। দুই দলই জয় দিয়ে সুপার 8 রাউন্ড শুরু করেছে। গ্রুপ 2 এর দ্বিতীয় ম্যাচে জিতে সেমির রেসে এগিয়ে থাকতে চাইবে প্রোটিয়া ও ইংলিশরা। গ্রুপ রাউন্ড থেকে সাউথ আফ্রিকা টানা জয়ের মধ্যে থাকলেও আসরটা সহজ ছিল না শিরোপাধারী জশ বাটলারদের জন্য। তবে সহ আয়োজক উইন্ডিজদের হারিয়ে মোমেন্টাম ফিরে পেয়ে ধারাবাহিকতা ধরে রাখতে চায় টিম ইংল্যান্ড। এবারে অন্যান্য সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। দুপুরে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর মধ্যে একান্ত ও প্রতিনিধি পর্যায়ে বৈঠক হবে। সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারে অন্যান্য খবর। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিলেট শহরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চলে পানি বাড়ছে। মূল শহর থেকে পানি নামতে শুরু করলেও জেলায় এখনও 8 লাখ মানুষ পানিবন্দী। কুড়িগ্রামের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 9 জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে। সাদিকুর রহমান সাকি, এ কে মুহিম ও শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেটে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা বন্যায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত কমায় এখন কিছুটা স্থিতিশীল পরিস্থিতি। তবে নিম্নাঞ্চলে বাড়ছে পানি, বেড়েছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। আমরা ইট পালঙ্গের তলে দিয়া ইট দিয়ে আমরা কিছুই বাসাইতে পারি না, সব পানির তলে। আমরা খালি তোমার ফিন্তের কাপড়টা লিয়ে বাসাতে পারি। মালগুলো আপনার নষ্ট হয়ে গেছে, এখন আপনার মনে করেন মালগুলো ব্যস্ত যেতেছি। পথ বন্ধ, পানি হয়ে পড়ে গেছে, কাস্টমার জমা নাই, চলার মতো জো নাই। বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। গত 2 দিনের বিবেচনা করলে বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে। যদি এইরকম বৃষ্টিপাতের কম গড়টা আরও কয়েকদিন মেনটেন হয়, তাহলে আশা করা যায় সিলেট অঞ্চলের যে বন্যার প্রাদুর্ভাবটা সেটা কিছুটা হলেও কমে আসবে। সুনামগঞ্জের 7টি উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। 1078টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন 6.5 লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 18,500 মানুষ। যে কোনো দুর্যোগের সময় আমরা সরকার, সমাজ এবং আমাদের দলের নেতৃবৃন্দ এবং এনজিও জিও সবাই মিলে বিত্তবান এবং যারা সামর্থ্যবান আছেন, যার অর্থ আছে তার অর্থ দিয়ে, যার শক্তি আছে তার শক্তি দিয়ে, যার জিনিসপত্র আছে জিনিসপত্র দিয়ে, যার বাহন আছে বাহন দিয়ে, সব কিছু দিয়ে আমরা সাহায্য করছি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বাড়িঘর ভাসি যাওয়া, মানুষ ভাসি যাওয়া, সব ভাসি যাওয়া পদ্ধতি না, মানুষ কিভাবে বাঁচবে, জনগণ বাঁচবে কিভাবে?
ঘর বাড়িতে সব চলে গেল। হাঁস মুরগি ছাগল ভাই মানে ঘর একবারে ডুবে চলে গেছে। জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। শুরু হয়েছে হাজিদের ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় গত রাত 8:10 417 জন হাজি নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জেদ্দা থেকে ঢাকা যায়। ভোরে বিমানের প্রথম হজ ফ্লাইটটি হাজিদের নিয়ে ঢাকায় পৌঁছেছে। 22 জুলাইয়ের মধ্যে বাংলাদেশের সব হাজি দেশে ফিরবেন। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। শুরু হয়েছে বাংলাদেশি হাজিদের হজ ফ্লাইট। বাংলাদেশের 85,225 জন হাজি পর্যায়ক্রমে আগামী 22 জুলাইয়ের মধ্যে দেশে ফিরবেন। আমি নিজে দেখেছি যে প্রচুর মানুষ রাস্তার উপরে পড়ে গেছে, রাস্তার উপরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তারা হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে এবং পরে জানতে পেরেছি যে এদের অনেক মানুষ এখানে তারা হজ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান এবং পরিপূর্ণ প্রস্তুতি ছাড়াই হজ করতে চলে আসেন। এই বিষয়টি ভবিষ্যতে আমাদের সকলেরই নজরে রাখতে হবে। মিনা, আরাফা ওইসব জায়গায় যে আমাদের তাঁবু ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে খানিকটা অব্যবস্থাপনা ছিল। সুষ্ঠুভাবে হজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ধর্মমন্ত্রী। এবার আমাদের হজ আরো সুন্দর হয়েছে এবং সফলভাবে সেই হজের কার্যক্রম শেষ হয়েছে। কিছু সংখ্যক যদি 2-1 কারো হয়েও থাকে এরকম, সেটা হয়তোবা সিচুয়েশনের কারণে এবং যে অংশটুকু আমাদের কাজ করার নয়, সৌদি সরকারের পক্ষে কাজ করার দায়িত্ব, তারা সমস্ত কাজ ভালো করেছেন। তবে একটি জিনিস জানতে হবে, 30 লক্ষ হজ যাত্রী যদি একসাথে হজ করে, 2-1 জন হয়তো তাদের অসুবিধা বা কষ্ট হতে পারে। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সৌদি সরকার চান না যে তাদের কারো কোনো কষ্ট হোক। হজ পালনের সময় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের 577 জন হিট স্ট্রোকে মারা গেছেন। বাংলাদেশ সহ 166 দেশের হজ যাত্রীরা হজ পালন শেষে যার যার দেশে ফিরে যাচ্ছেন। সার্বিক হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের প্রশংসা করেছে বাংলাদেশ। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল। ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প যে জীবনচিত্র বদলে দিয়েছে তার অনেক উদাহরণ মেলে কক্সবাজারের উখিয়ায়। এই প্রকল্প মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে জীবন সংগ্রামের গল্প তৈরি করেছে, সৃষ্টি করেছে বেঁচে থাকার অবলম্বন। প্রধানমন্ত্রী দেয়া আশ্রয়নের ঘর পেয়ে তারা এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছেন। কক্সবাজারের উখিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। এই একটা গলিতে লুকিয়ে আছে জীবন সংগ্রামের নানান গল্প। সুখী বড়ুয়ার বিবাহিত জীবনে সুখ ধরা দেয়নি কখনো। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর হাতে ছিল 10 টাকা। কোন পথ বেছে নেবেন সে প্রশ্নের মুখোমুখি হয়ে নেমেছিলেন জীবনযুদ্ধে। আর সেই যুদ্ধে সঙ্গী হিসেবে পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। এই 10 টাকার নোট ছিল আমার 20 খাওয়ানোর টাকা, লাইফ শেষ কারণ টাকা। কিন্তু আমার 2টা বাচ্চা ছিল বলে আমি মরতে পারিনি। এই 10 টাকা নিয়ে আমি 10 টাকার কর্মী শাক কিনে একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় রোপণ করছি। সেখান থেকে আরেকটা জায়গায় বছরের জন্য বীজ নিয়ে নিছি, আলু নিয়ে নিছি। এগুলো যদি এখানে কেউ কিনতে চায়, অনেকেই কিনে। 1 কেজি 70 টাকা 80 টাকা করে আলু বিক্রি করি। ধার দেনা দিয়ে চলত রত্না দত্তের দিন। আশ্রয়নে এসে দেনা তো চুকিয়েছেনই, সংসারও সচল। শুরুটা করেছিলেন একটি ছাগল পালন দিয়ে, তা এখন পৌঁছেছে 10-এ। একটা ছাগল নিয়ে আমি এখানে আসছি, একটা ছাগল থেকে 2টা হয়েছে, 2টার থেকে আবার 7টা হয়েছে। 5,000 টাকা দিয়ে শুরু করছি, এখন বর্তমানে 50-60 টাকা পুঁজি হয়েছে। সানোয়ারা বেগম স্বামীর মৃত্যুর পর 4 সন্তান নিয়ে আশ্রয়নে আশ্রয় নিয়েছিলেন। কাপড় সেলাই করে এখন স্বাবলম্বী। এই সেলাই মেশিনের কাজ শিখছি আমি উপজেলার থেকে প্রশিক্ষণ পাইছি। ওই যে মানুষের এই কাপড় সুপড় সেলাইয়া আমি মাসে 12,000 টাকা ইনকাম করি। জীবনের এমন অনেক গল্প আছে, গল্পের পেছনের গল্প আছে, যা পূর্ণতা পেয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়নের ঘর পেয়ে। আশ্রয়ণ প্রকল্প শুধুমাত্র কিন্তু যে তাদের যে মাথার উপরে ছাদ কিংবা একটি ঘর সেটি নয়, তাদের এটি আত্মনির্ভরশীলতার প্রতীক, তাদের একটি সম্মানের প্রতীক, আত্মমর্যাদার প্রতীক এবং আত্মকর্মসংস্থানের প্রতীক। আমরা হাঁস, মুরগি, ছাগল পালনের ব্যবস্থা করেছি, সবজি চাষে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। কক্সবাজারের উখিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এমন অনেকেরই জীবনচিত্র বদলে দিয়েছে। শিক্ষার আলো পৌঁছেছে ঘরে ঘরে। আরও বিস্তৃত হচ্ছে তাদের স্বপ্নের জাল।
আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে জড়িয়ে আছে জীবন সংগ্রামের গল্প। এই সংগ্রামী মানুষগুলোকে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়তে চান সুখী সমৃদ্ধ বাংলাদেশ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, কক্সবাজার। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। গাজায় হামলা চালিয়ে যাওয়ার মধ্যেই লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। পাল্টা জবাবে পুরো ইসরায়েল ও তাদের সহযোগী সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ। এর আগে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে হামলার হুমকি দিয়েছিল হিজবুল্লাহ। তারা শহরটির উপর দিয়ে একটি পর্যবেক্ষণ ড্রোনও ওড়ায়। এর পরপরই হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননের সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেয় তেল আবিব। এতে অনুমোদন দেন আইডিএফের নর্দার্ন কমান্ড মেজর জেনারেল ওরি গর্ডিন ও অপারেশন ডিরেক্টর মেজর জেনারেল ওদেত বাসিউক। ইসরায়েলের এই হুমকি জবাবে টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর মহাসচিব বলেছেন, যুদ্ধ শুরু হলে ইসরায়েলের কোনো জায়গায় নিরাপদ রাখা হবে না। তিনি আরও দাবি করেন, হিজবুল্লাহ নতুন অস্ত্র পেয়েছে। এবারে কৃষি সংবাদ। এবারই প্রথম টাঙ্গাইলে বাড়ি 2 হলুদ জাতের তরমুজের আবাদ হয়েছে। প্রথম বছরই ভালো ফলন পেয়েছেন কৃষক। লাল তরমুজের চেয়ে মিষ্টি বেশি হওয়ায় এই তরমুজ নিয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আর খরচ বাদ দিয়ে দ্বিগুণের বেশি লাভ করার আশা করছেন কৃষক। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মুসলিম উদ্দিন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জাকি আক্তার রিপোর্ট। টাঙ্গাইলের দেলদুয়ারের প্রান্তিক কৃষক আব্দুল করিম হলুদ তরমুজকে ঘিরে নতুন আশার আলো দেখছেন। প্রথমবারের মতো টাঙ্গাইলে বাড়ি 1 ও বাড়ি 2 জাতের এই তরমুজ আবাদ করছেন কৃষক। 20% মধ্যে তরমুজ বোনা হয়েছে, তাতে মোটামুটি বোঝা যাইতেছে আমাদের 1010 টাকা খরচ হয়েছে। ম্যাক্সিমাম 200 ফুল বিক্রি করে যাব। 200 ফুল বিক্রি করলে আপনার মনে হয় 25-30 হাজার টাকার মতো আমাদের আসতে পারে। উপকূলীয় এলাকায় তরমুজের আবাদ ভালো হলেও দেশের মধ্যাঞ্চলে কতটা ভালো হবে এ নিয়ে সংশয় ছিল। অবশেষে হলুদ এই তরমুজে সুফল এসেছে। অনেক কৃষক এখন এ জাতের তরমুজ আবাদের পরিকল্পনা করছেন। আমার মনে ইচ্ছা যে আমি আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচে রাখে আমি এই তরমুজটা আবাদ করুম। এই তরমুজটা আবাদ করলে অন্য ফসলের চেয়ে বেশি লাভবান হবে। এই তরমুজ বাগানে তরমুজ দেখে অনেক দেখি যে ফসল ভালো হয়েছে। সামনেবার যদি বীজ পাই আমরা চারা লাগাবো। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের এই তরমুজ আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তি দিয়ে সহায়তা করছে। এই অঞ্চলে এই জাত দুটি খুবই ভালো পারফরমেন্স করেছে এবং এটা বীজ আমাদের ওপি ভ্যারাইটি হওয়াতে বিদেশ থেকে আমাদের আমদানি যে বীজের আমদানি নির্ভরটা সেটা লাঘব হবে এবং আমরা নিজেরাই যেহেতু বীজ উৎপাদন করতে পারি, হাইব্রিড হোক বা ইনব্রিড হোক, আর ইনব্রিড হওয়াতে এটা আমরা কৃষক নিজেরাই তাদের আইসোলেশন মেনটেন করে জাত দুটির বীজ উৎপাদন করতে পারবে। ভিটামিনে ভরা এ জাতের তরমুজ আবাদ করা সম্ভব হলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকও লাভবান হবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কক্সবাজারে পেকুয়ায় বনদস্যুদের কাছ থেকে জব্দ করা বালু আবার বনে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে জব্দকৃত বালু হারবাং মৌজার সংরক্ষিত বনে মিশিয়ে দেওয়ার কাজ শুরু করেছে বন বিভাগ। এই ঘটনা পরিবেশ প্রকৃতির রক্ষায় দৃষ্টান্ত বলে মনে করছেন পরিবেশবিদরা। নুরুল আলমের ভিডিও চিত্রের সরর আজম মানিকের রিপোর্ট। 4 বছর আগে পেকুয়া উপজেলার মধুকালীর হারবাং মৌজার সংরক্ষিত বন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখে দস্যুরা। পরে বালু জব্দ করে মামলা করে বন বিভাগ। এরপরও বালু সরাতে বনদস্যুরা অপতৎপরতা চালালে আদালতের শরণাপন্ন হয় বন বিভাগ। সবশেষ বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জব্দ করা বালু বনে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এতে আদালত আমাদের আবেদনের সন্তুষ্টি হয়ে আবেদনটা মঞ্জুর করত বালুগুলো পুনরায় আমাদের প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার
সিদ্ধান্ত দেন। আগামী 20 দিনের মধ্যে এসব বালু বনে মিশিয়ে দিয়ে তার উপর গাছের চারা রোপণ করা হবে। বর্ষার সময় দেখা যায় যে পানি এখানে জমে থাকার একটা প্রবণতা দেখা গেছে, সেহেতু আমরা এই এলাকাতে, নিচু এলাকাতে আমরা যদি অর্জুন, কদম, জারুল যেসব প্রজাতি আপনার ওয়াটার লগিং, পানি যেখানে থাকে এই পরিবেশ যেসব প্রজাতি আপনার সহ্য করতে পারে, আমরা এই ধরনের প্রজাতির মাধ্যমে আমরা এখানে মূলত আপনার যে বনায়নের কাজটা করব। এই ঘটনা একদিকে যেমন বনদস্যুদের কাছে কঠোর বার্তা দেবে, অন্যদিকে প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে। বন বিভাগ যেভাবে দস্যুদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া লড়ে দ্বিতীয়বারের মতো এই বালিগুলো প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, এটি নিঃসন্দেহে আমরা স্থানীয় পরিবেশবাদী হিসেবে তাদেরকে স্বাগত জানাই। প্রাণ ও প্রকৃতি রক্ষায় পাহাড় আর বনখেকুদের বিরুদ্ধে বন বিভাগের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে পরিবেশবিদরা। তারা বলছেন, বাংলাদেশের পরিবেশ প্রকৃতি রক্ষায় আদালতের এই রায় একটি দৃষ্টান্ত স্থাপন করল। কক্সবাজারের পেকুয়ার টৈটংয়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই।